কেমন আছেন প্রত্যেকে? আশা করি ভালো আছেন। আর আজকে অনেকদিন পর আপনাদের মাঝখানে আসলাম। মোটামুটি মাসখানেক পর। ব্যস্ততার কারণে আসা হয়ে ওঠেনি এবং প্রত্যেককে বাংলা নববর্ষের অনেক, অনেক শুভেচ্ছা। প্রতি আপনাদের নতুন বছরটা ভালো কাটুক। কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব, উম সেই বিষয়টি হচ্ছে যে ডক্সিং, মুক্ত চিন্তায় নাস্তিকদের ধর্ম পালন, এক্স মুসলিম মুভমেন্ট কি মৃত ইত্যাদি বিবিধ বিষয়। এই বিষয়গুলো একসাথে এই জন্য আলোচনা করছি কারণ এই বিষয়গুলো নিয়ে যেহেতু সময় আমার কাছে খুবই কম, আসা হয় না। এই বিষয়গুলো নিয়ে একবারে একবারে একটি আলোচনার মধ্যে যদি আলোচনা করা যায় সেই হিসাবে সময়টাও সংক্ষেপ হয়ে যাবে এবং আলোচনাটা মোটামুটি তার হিসাবের মধ্যে থাকবে। তো যাই হোক, আজকে যে আলোচনাটা আসছি সেই আলোচনাটার মধ্যে প্রথম হচ্ছে ডক্সিং, যেটা আমি বর্তমানে লক্ষ্য করলাম। আমি দীর্ঘ একটা সময় যেহেতু আসি আহ, মুক্তমনাদের এই প্ল্যাটফর্মে বা দেখছি বা বা যারা শুধু বাংলা ভাষাভাষী না, অন্যান্য দেশের বা অন্যান্য এথিস্ট মুভমেন্ট যেগুলো পাশাপাশি কন্টেম্পোরারি বা প্যারালাল ইয়ার যেগুলো হয়ে চলেছে সেই বিষয়গুলো নিয়ে। তো একটা জিনিস আমি লক্ষ্য করেছি এই বিষয়টার মধ্যে যে বর্তমানে আমি পাকিস্তানের যারা এক্স মুসলিম আছে বা এক্স মুসলিম এই কথাটা ইউজ করছি এরকম ভাবে বা নাস্তিক আছে সেই হিসাবে বলছি যে নাস্তিক এবং এক্স মুসলিম আমি এক ধরছি না, কেন ধরছি না সেটা আমি পরবর্তীকালে আলোচনা করবো। তো যে বিষয়টা এখানে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা জিনিস দেখুন যে প্রত্যেকে এই ডক্সিং যে জিনিসটা ডক্সিং বিষয়টা আমরা প্রত্যেকেই কম বেশি জানি। আর যারা জানি না তাদের জন্য আরেকবার রিপিট করে দিচ্ছি, সেটা হচ্ছে এটা যে আপনার সেন্সিটিভ কন্টেন্ট যে কেউ, সে আপনি নাস্তিক নাস্তিক যে কেউ হতে পারেন, ব্যক্তিগত শত্রুতাবশত আপনার আহ, ব্যক্তিগত যে ডিটেল গুলো বা আপনার অন্যান্য বিষয়গুলি সেন্সিটিভ কন্টেন্ট যদি আমি বলতে পারি, আর সেটা হতে পারে রিভেঞ্জ পর্ন, সেটাও হতে পারে, যে কিছু হতে পারে। সেই কন্টেন্টটা বা সেই সেই আপনার পরিচয়টা, আপনার অ্যাড্রেস এবং সবকিছু যদি আপনি তৃতীয় কোনো ব্যক্তির হাতে তুলে দেন, যেটা আপনার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে যাবে প্রথম ব্যক্তির জন্য যার কন্টেন্ট বা যার ডিটেলস ফাঁস হচ্ছে, এই ঘটনাটাকে বলে ডক্সিং। ঠিক আছে? এটা আপনি অনলাইনে করতে পারেন, অফলাইনে করতে পারেন, বিভিন্ন ভাবে করতে পারেন এবং এটাতে কি হয়, প্রথম ব্যক্তির ক্ষতি সাধন হয়। তো এই জন্য ডক্সিংটা সবাই নিরুৎসাহিত করা হয় এবং ডক্সিংটা একটা সাইবার বুলির মধ্যে আমি আলোচনা করেছিলাম যে ডক্সিংটা একটা সাইবার বুলি। আসলে আপনাকে ভয় দেখানো হচ্ছে, এটা ব্ল্যাকমেল এক ধরনের। তো আমি একটা জিনিস আহ, আচ্ছা, আমাকে বলছেন আপনাকে কই থাকেন দেখা যায় না, না আমি আসলে একটা দীর্ঘ সময় ব্যস্ত ছিলাম এবং আমি অনলাইনের বাইরেই এক প্রকার ছিলাম। যেটা হয় যে যেহেতু যেটা আমি খুব প্র্যাকটিক্যালি বলি, যেহেতু এটা আমার প্রফেশন নয়, আমি জাস্ট ভিডিও বানাই। আহ, মানে আমার যেহেতু একটা প্রফেশন আছে, ওইটার উপর একটু ফোকাস মাঝে মাঝে দিতে হয়। ঠিক আছে? তো এটা হচ্ছে বিষয়। আর যখন সময় পাই আমি ভিডিও করার চেষ্টা করি, এটাই হচ্ছে বিষয়। তো এবার যে বিষয়টা এখানে দাঁড়ায় সেটা হচ্ছে যে এই ডক্সিং এর ক্ষেত্রে আমি দেখলাম যে, আমি বলে দিই নামগুলো বলে বলে বললে কি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি দেখলাম যে একজন মুলহিদ, এক্স মুলহিদ বা এরকম একজন, হ্যাঁ, কি, হ্যাঁ, এক্স মুলহিদ এরকম পাকিস্তানের একজন আছেন, তার সাথে গালিব কামাল বলে একজন, তার একটা যুদ্ধ হচ্ছে। এ ওকে বলছে তুমি হচ্ছে খ্রিস্টানদের দালাল, এ ওকে বলছে আমার ডিটেল ফাঁস করে দিচ্ছে, এ বলছে যে ওর ডিটেলটা আমি ফাঁস করে দেবো, ও যদি আরেকটু এগিয়ে যায়, আমি আরো আরো অনেক অনেক কীর্তিকলাপ আছে সেগুলো ফাঁস করবো, ইত্যাদি ইত্যাদি। তো এইটা খুব হাস্যকর এই জন্য যে এটা বাচ্চাদের বিষয়, মানে যেহেতু একটা মুভমেন্ট, একটা আলোচনাতে এসছে, আপনি অবশ্যই একজনের যদি কোনো খারাপ কিছু করা করে আপনি নিশ্চয়ই সেটাকে পাবলিক প্ল্যাটফর্মে বলতেই পারেন। আমি এটাতে কোনো দোষের কিছু দেখি না। আপনার যদি মনে হতেই পারে, আপনার একটা মতামত আছে না যে কেউ একজন কোনো, আমি আমি তো ব্যক্তিগতভাবে করি যে কোনো দেখছি কেউ একজন মহিলাকে ডিস্টার্ব করছে, আমি দেখছি এটা আমার প্ল্যাটফর্মের জন্য খুব খারাপ, আমার প্ল্যাটফর্মের সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে এসে যাবে। কিন্তু আমার পক্ষ থেকে আমার হচ্ছে সেই লোকটাকে বিরত করা, বা আমি প্ল্যাটফর্মে এসে এই প্ল্যাটফর্মে এসে আমি এই বিষয়গুলো নিয়ে মানে আলোচনা করে যে এরকম করবেন না, হয়তো তাকে আমি ডিরেক্ট ধরলাম না, সে বুঝে গেল বিষয়টা যে সে এটা করা অনুচিত। তো এইটা তো আমি মনে করি যে এই যে আমাদের যে এইখানে যে নাস্তিক বা মুক্তমনা প্ল্যাটফর্মে যেসব ডক্সিং হচ্ছে বা মুক্তমনা প্ল্যাটফর্মে যে আলোচনা সাপেক্ষে যে আলোচনাগুলি হচ্ছে, আসলে সেই আলোচনাগুলির সাথে সাথে যদি আপনারা এগুলো শুরু করেন যে যেগুলো আসলে মূলত ধার্মিকরাও করে থাকে ডক্সিং, যে ওর নামে ও ওখানে গেছে ওকে মারো, ও ওখানে গেছে ধরো, ইত্যাদি। এইগুলো যদি আমরা যদি অ্যাডাপ্ট করি, দেখুন খারাপ জিনিসগুলো, মানে খারাপ লোক যারা, মানে যারা মানসিক ভাবে দৈন্য বা যারা সবসময় কলহপ্রিয়, এরকম লোকের মূল টার্গেটই থাকে আপনাকে টেনে নিচে নামাবে। ঠিক আছে? মানে আপনি, সে চাইবে যে, সে তো গালাগালি করে সবাই জানে, যদি সামনের লোকটা আপনি ভদ্র হয়ে যদি গালাগালি করেন সেটাই তার জন্য প্লাস পয়েন্ট। মানে সে আপনাকে তার লেভেলে নামিয়ে ফেলবে। ঠিক আছে? সুতরাং এই ডক্সিং যে জিনিসটা, এটা আমি চূড়ান্ত ভাবে নিরুৎসাহ করছি।
বা আপনারা যেন নিরুৎসাহিত হন এই আলোচনাটা শুনে, যে অন্তত আলোচনার জায়গায় হয়তো ব্যক্তিগত রাগ থেকে হতে পারে, আপনার ব্যক্তিগত ক্ষোভ আছে, সেটা অন্যভাবে প্রকাশ করতে পারেন, কিন্তু আপনি সেন্সিটিভ একটা, যেহেতু সত্যিখানে রিস্ক নিয়ে আলোচনা করে বা যেসব আলোচনাগুলো করে সেগুলো চট করে কোন জায়গায় আলোচনা করার মতো এখনো পরিস্থিতির সৃষ্টি হয়নি। তো সেক্ষেত্রে আমার সবসময় আপনাদের একটাই কথা বলার থাকে যে, মানে এই ডক্সিং যেহেতু আমাদের এখানে না, এটা পশ্চিমা দেশেও আমি দেখেছি যে অনেকে বলছে যে যেহেতু একজন একজনের উপর একটা ব্যক্তিগত রাগ আছে, বলছে ওর ডিটেল আমি ফাঁস করে দেবো, এবং এখানে অনেকেই করেছে এই ঘটনাটা, সেটা আমি তার নাম নাই নিলাম। তো এটা থেকে আমি প্রথমে এই বিষয়টা নিয়ে আলোচনা এই জন্য করলাম যে ডক্সিং থেকে, আসলে আমরা ডক্সিং এ নিরুৎসাহিত করি, আমরা একে অন্যের কন্টেন্ট আপনারা অন্যভাবে প্রতিবাদ করেন, তার যুক্তিকে খণ্ডন করুন। এই ধরনের ঘটনা একজন আস্তিক ঘটাতে পারে, ঠিক আছে, একজন আস্তিক নাস্তিকের ডিটেল ফাঁস করে দেবে, আমরা নাই করি এটা। আচ্ছা, দ্বিতীয় একটা বিষয় হচ্ছে যে একটা জিনিস বর্তমানে আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে এক্স মুসলিম এবং এক্স হিন্দু যে জিনিসটা, সেটা হচ্ছে এক্স মুসলিমরা যখন আহ, ঈদের শুভেচ্ছা জানাচ্ছে, তখন অনেকে বলছে এই দেখুন এরা আসলে নাস্তিক বলছে, এই দেখুন টুপি দাড়ি, টুপি পরে মসজিদে যাচ্ছে। বা কোন এক্স হিন্দু সে যখন এই ধরুন কোন একটা পুজো পার্বণ বা হোলি টোলি, হোলি ফেস্টিভ্যাল বা কোনো কিছুর একটা ছবি দিচ্ছে, তখনও বলছে এই দেখুন এই লোকটি আসলে ধার্মিকই ছিল, ধর্মীয় উৎসব সব অবজার্ভ করছে। তো এই হচ্ছে আসলে একজন ধার্মিক ব্যক্তি কিন্তু একজন নাস্তিকের বেশে এখানে থাকে। অবশ্যই এখানে এটা সত্যি কথা যে অনেক সব জায়গাতেই আপনি দেখবেন যে যখন নাস্তিকেরা আলোচনা করছে, তখন অনেক ধার্মিক লোক তাদের পক্ষে যেহেতু বিষয়টি যাচ্ছে, তারা আপনাকে সমর্থন করছে। বা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মূলত পাশ্চাত্যে, যেহেতু আহ সংখ্যালঘু যারা আছে সেখানে বর্তমানে, হতে পারে সিরিয়া থেকে গেছে, অনেক হতে পারে কোনো জায়গা থেকে গেছে, সেখানে যারা সংখ্যালঘু আছে তারা দেখবেন যে বামপন্থাকে বা এইসব মানে যারা মানে মানবাধিকার কমিশন, মানবাধিকার সংগঠনগুলোকে সমর্থন করছে, কারণ তারা এদের একটা শিল্ড হিসেবে ব্যবহার করছে, তাদের উপর যেন আক্রমণ বা তারা যেন কোনোভাবে আক্রান্ত না হয়। হ্যাঁ, কিন্তু আবার তারা সেভাবে তারপর শরিয়ার কথাও যখন সুযোগ পাচ্ছে তারা বলছে যে আমরা চাই শরিয়া প্রতিষ্ঠা করি, তাদের তাদের ডিরেকশন খুব ক্লিয়ার। কিন্তু এইখানে যে বিষয়টা আমার কাছে মনে হয় যে, আমি যেটা ব্যক্তিগতভাবে সবসময় ভাবি যে কে আমাকে সমর্থন করছে সে আস্তিক না নাস্তিক, কে আমার আলোচনা করছে সে আস্তিক না সে আস্তিক নাস্তিক, আমি ধর্ম পালন করব কি করব না, আমি কাউকে সালাম দেবো কে প্রণাম করবো কি করবো না, এটা খুবই একটা ছোট্ট বিষয়। মানে আমি একটা কথা বলি, যেটা মানুষ এটা করে থাকে একটা কারণে, আপনি কোনো একটি দেশে যদি যান, আপনি যদি একাধিক দেশ আপনার যদি ঘোরার সুযোগ হয়ে থাকে কখনো, আপনি দেখবেন যে আপনি সেই দেশে একজন ধর্মীয় ব্যক্তিত্ব হিসাবে পরিচয় দেওয়া কতটা ইজি, এবং নিজেকে নাস্তিক হিসাবে পরিচয় দেওয়া কতটা হার্শ একটা বিষয়। আপনি যদি বলেন যে আমি স্রষ্টা মানি না বা ধর্ম মানি না, বিশ্বাস করুন আপনি সঙ্গে সঙ্গে আপনি একটা একটা সেগ্রিগেশনের শিকার হবে, এবং আপনি একটা নজরে পড়ে যাবেন একটা ব্যক্তি, এবং সেখানে অনেকভাবে আপনি হেনস্থার শিকার হতে পারেন। কিন্তু আপনি যদি স্টিল বলেন আমি বৌদ্ধ বা আমি মুসলিম বা আপনি খ্রিস্টান বা আমি আমি হিন্দু, এরকম যদি আপনি বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে স্টিল আপনার একটা চান্সেস আছে যে আপনাকে একটা কাতারে ফেলেও আছে, এই হচ্ছে এই ধর্ম পালন করে, নাস্তিক তো নয়। তো এই জিনিসটা কিন্তু খুব কাজ করে, আমি অনেক ক্ষেত্রে দেখেছি যারা পুরো খুব ধার্মিক মানুষ তারা নাস্তিকদের কোনোদিনই পছন্দ করে না, এবং সেটা তো ওপেনলি তারা প্রিচ করে যে আমরা পছন্দ পছন্দ করি না, এবং এরা জাহান্নামে নিক্ষিপ্ত হবে বা নরকে যাবে বা নরক ভোগ করবে। স্টিল কিছু কিছু যেসব মানে ইস্টার্ন রিলিজনে স্টিল কিছু জায়গায় কিছু আপনাকে কিছুটা ছাড় দেওয়া হবে, কিন্তু অ্যাব্রাহামিক রিলিজনে ছাড় দেওয়ার জায়গাই নেই। মানে মানে যদি অ্যাজ পার স্ক্রিপচার, ঠিক আছে, এটা আপনি মানব আপনার মানবতার থেকে আপনাকে যদি ছাড় দেন সেটা অন্য বিষয়। তো এখানে যে সমস্যাটা দেখা দিল যে, আমার কাছে সবসময় এটা মনে হয়, আমি বারবার এটা বলে থাকি যে আপনি যদি কোনো ধর্ম আর বাইরে থেকে একটা ধর্মকে সমালোচনা অনেক সহজ, আপনি সেই ধর্মটার মধ্যে আপনি যদি কোনোদিন, আমি বলি বিষয়টা, আপনি যদি বৌদ্ধ মঠে যান, আপনি তাদের সাথে বসে বিষয়গুলো নিয়ে আলোচনা করুন, আপনি তাদের সাথে বসে ধ্যান করুন, হুম, মানে লোটাস পোজ বা যেটা পদ্মাসন যেটা বলে, আপনি তাদের সাথে তাদের ত্রিপিটক নিয়ে তাদের তাদের মধ্যে যেসব দুর্বলতাগুলো আছে, তাদের মধ্যে যেসব আহ মানে কি বলবো যে কন্ট্রারি আছে সেই হিসাবে বলতে হয়, বা বাদানুবাদ আছে, তারা কিভাবে সেগুলোকে ডিল করে, তারা কিভাবে সেটাকে মানে হতে পারে নাসিক মানসুক, বা সেটা আপনি তারা কি করে মানে তারা তাদের সিস্টেম গুলোকে স্থির রেখেছে, কি কি হিসাবে তারা এখন চলছে, এগুলো তারা কিন্তু সেই সেটাকে আপনি জানেন, এরপর একটা দীর্ঘ সময় পর আপনি সেই ধর্মটা সম্পর্কে জানবেন। মানে আমি এটা মনে করি সবসময় যে আপনি যদি কোনো কোনো যে কোনো ধর্মের হয়ে থাকুন, আপনি অন্য ধর্মে আপনি জানতে হলে আপনি সেই ধর্মটার মধ্যে আপনাকে প্রবেশ করতেই হবে, এবং আপনি সেই ধর্মটা, অনেকে বলতে পারেন সেই ধর্মটা প্রবেশ করে আপনি তো ধার্মিক হয়ে যেতে পারেন। ধরুন আমি বলি
এক্স মুসলিমদের একটা সমস্যা বর্তমানে দেখা যাচ্ছে, সেই হিসাবে আমি যে জায়গাটা বলি সেটা হচ্ছে যে একটা বিশাল সংখ্যক এক্স মুসলিমকে ব্রেন ওয়াশ আমি বলবো না, কনভিন্স করছে একটা বিশাল সংখ্যক খ্রিস্টান পাদ্রী বা প্রিচার। সে হতে পারে তারা ধার্মিক ব্যক্তিত্ব বা খুব উগ্র ধার্মিক, তারা এক আচ্ছাদনের তলায় আছে, কোন আস্তিনের তলায় লুকিয়ে রেখেছে। যেমন আমি অনেক ইউটিউবারকে দেখেছি তারা আস্তে আস্তে বায়াস হয়ে পড়ছে, এবং তো আমি সেদিকে শুনলাম, এটা খুব খারাপ লাগলো যে একজন ইউটিউবার বললেন যে ইসরায়েলের যে আক্রমণটা সঠিক হচ্ছে না প্যালেস্তাইনের উপর, একজন এক্স মুসলিম সে বলছে প্যালেস্তাইনের উপর আক্রমণটা আরো ভয়ানক হওয়া উচিত। অবশ্যই আমি ব্যক্তিগতভাবে আমি টু স্টেট পলিসি চাই, আমি মনে করি দুই পক্ষেরই দোষ আছে, কেবলমাত্র ইসরায়েল ভিকটিম কার্ড, মানে ইসরায়েল কেবলমাত্র দোষী প্যালেস্তাইন দোষী না, এটা আমি মনে করি না। কিন্তু এটা আমি সঙ্গে সঙ্গে মনে করি না যে প্যালেস্তাইনের উপর ইসরায়েল ভয়ঙ্কর বোমাবারি মানে কার্পেট বম্বিং যেটা সেটা করতে থাকবে। এটা এটা যদি কেউ করে থাকে জেনে শুনে, সেটা আমি মনে করবো যে একটা অমানবিকতা এবং নিষ্ঠুরতা, এবং এটার বিরুদ্ধে মানে সর্ব জায়গা থেকে এটা প্রতিবাদ হওয়া উচিত। কিন্তু কিন্তু যদি আপনি উল্টো দিক থেকে, যখন আমি এই কথাটা আপনাকে বলবো তখন আপনি বুঝবেন যে আমি প্যালেস্তাইনের সিম্প্যাথাইজার, এবং এখান থেকে যদি আপনি চান যে আপনি হামাসের পক্ষে আমার মানে রায়টাকে বা আমার ভাবনাটাকে সমর্থনটাকে যোগানোর জন্য আমি কথাটা বলছি, একদমই নয়। আমি এটাও মনে করি যে আপনি এটাও আমি সঙ্গে সঙ্গে মনে করি যে যদি আপনি হেরে যান, আপনি মানবাধিকারের কথা বলছেন, আপনি যদি আপনি আবার মানে একদিকে আপনি গরিব মানুষ যাদের ক্ষমতা নেই তাদেরকে হত্যা করে আপনি দেখাচ্ছেন যে কতটা এরা কতটা অসহায়, কতটা মানে আমি এটা মানে এটা একদম মানে বোঝার চেষ্টা করুন যে একটা দেশ, একটা প্যালেস্টাইনের মতো একটা দেশ, সেই দেশে আহ মানে এত লোক খেতে পাচ্ছে না, পানিও নেই, হ্যাঁ খাদ্য নেই, কোনো সরবরাহ নেই, কিচ্ছু নেই, ঠিক আছে। হ্যাঁ মানুষ মানে আজ পেটা খেয়ে এই যে যে রমজান মাস হলো, রোজা তারা রোজাই রয়ে গেছে, তারা সেহরি বা ইফতার কিছুই করতে পারছে মানে যে আমি মনে করি যে তাদের পেটে খাওয়ার নেই। সেই জায়গা থেকে কোটি কোটি টাকার হামাস কি করে কোটি কোটি টাকার রকেট লঞ্চার মিসাইল উৎক্ষেপণ করছে, তাই না? মানে যেখানে একটা তারা বলছে তাদের কাছে টাকা নেই, তাহলে হামাস বা হামাস নেতৃত্বের কাছে এত টাকা কোথা থেকে আসছে? মানে হামাস আর হামাস নেতৃত্ব ইন্টেনশনালি এই টাকাটা এদেরকে দিচ্ছে না। মানে আমার এখানে অভাব মানে কি, যেমন যেমন অভাব বলতে সোমালিয়া কেউ খেতেই পারছে না, দুর্ভিক্ষ, এবং সেখানে মানুষ বাইরে থেকে মানে কি বলবো যে সহায়তা ঢুকছে। তো এখানেও ত্রাণ ঢুকছে বা সহায়তা ঢুকছে, আবার এদিকে কোটি কোটি টাকা হামাস রকেট লঞ্চ, এটা খুব এটা মানে একটা অদ্ভুত হিপোক্রেসি আমার কাছে মনে হয়। সুতরাং হামাসের কাছে প্রচুর পয়সা, এবং তারা ততদিন এটা আমি মনে হচ্ছে ম্যান মেড একটা ক্রাইসিস ক্রিয়েট করে রেখেছে, মানুষ যাতে দীর্ঘদিন দেখে যে দেখো এটা কতটা কষ্টে আছে। সুতরাং আবার আমি বলি যে আমার এই বক্তব্যটা যেমন প্যালেস্তাইনের পক্ষেও না, আবার ইসরায়েলের পক্ষেও না। কেউ যদি কোনো এক্স মুসলিম যদি কোনো ইসরায়েলের কাউকে গিয়ে বলে থাকে এই কথাটা যে কার্পেট বোম্বিং করা হোক, তেমন আক্রমণ হচ্ছে না, ধ্বংস করে দেওয়া হোক, আমার মনে হয় এটা একটা খুব ভুল একটা সিদ্ধান্ত। কারণ তারা সেখানে বসবাস করছে, আপনি এবার আপনার বাড়ি যদি ধ্বংস হয়ে যায়, কেউ এসে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়, আপনার কেমন লাগবে? সেম তারও ফিলিং হবে। এটা একটা রাগ থেকে রাগত স্বরে এগুলো এগুলো আস্তিকরা বললে ঠিক মানে মানা যায়, যে আস্তিকরা এরকম ভাবে যে যতক্ষণ প্রত্যেককে হত্যা করা হবে এবং প্রত্যেককে যতক্ষণ না পর্যন্ত তারা ইমান আছে ততক্ষণ তাদেরকে ছাড় দেওয়া যাবে ইত্যাদি, এটা আস্তিকরা ভাবনা, আস্তিকদের এরকম মোটা দাগের ভাবনা তারা ভাবতে পারে, এবং এই জন্যই তারা অসফল হয় বারবার। কিন্তু আমার মনে হয় কোনো এক্স মুসলিম বা এবং অনেকে আছে যারা এক্স মুসলিম নাস্তিকতার প্রিচ করতো বা নাস্তিকতার, এবং সেটা আয়ন নিসার আলী বা অন্য কেউ হতে পারে, তারা আস্তে আস্তে খ্রিস্টানিটি গ্রহণ করছে ইত্যাদি, মানে একটা আব্রাহামিক ধর্ম থেকে আরেকটা আব্রাহামিক ধর্মতে ঢুকছে। তো এই ক্ষেত্রে অনেকে হতাশ হচ্ছে যে এক্স মুসলিম মুভমেন্ট কি ডেড, মানে একজন একজনকে ডক্সিং করছে, একজন একজনের সাথে আহ, এরকম লড়াই করছে, অনেকে খ্রিস্টানিটিতে ফিরে যাচ্ছে ইসলাম ছেড়ে। আর দীর্ঘ, এবং ইরানে তো এটা খুবই হচ্ছে, ইরানে প্রচুর সংখ্যক লোক খ্রিস্টানিটিতে চলে যাচ্ছে। তারা মানে কারণ যেখানে একটা হয় না একটা ক্রাইসিস, যেমন এখানে একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে যে যে মানে বর্ণাশ্রম ভারতবর্ষে, সেখানে শূদ্র বা নিচু বর্ণ তারা উঁচু বর্ণের সাথে পেরে উঠতো না, তাদের উপর অত্যাচার চলছে বা তারা সবকিছু অ্যাক্সেস করতে পারতো না। সেইখানে বা আপনি পাশ্চাত্যের একই হয়েছে যে রেসিজম যেখানে কাজ করেছে, সেখানে ইসলাম গিয়ে হাজির হয়েছে, দেখুন আপনি আমি আপনাকে ইনসাফ দেবো ইত্যাদি। কিন্তু আপনি ভাবুন মানে ফাস্ট ফরওয়ার্ড 2024, কালোরা যারা ইসলাম গ্রহণ করছে তাদের অবস্থা কি কোনো পরিবর্তন হয়েছে? আহ পশ্চিমা দেশে হয়নি, একই জায়গায় পড়ে আছে, একই একই ঘেটোতে পড়ে আছে সবাই। আপনি এইখানে দেখুন, আপনি আপনি মানে এই যে আমাদের সাবকন্টিনেন্টে দেখুন বা প্রাচ্যে দেখুন, মুসলিমদের অবস্থা নাজুক অবস্থা, ঠিক আছে। এবং নাজুক অবস্থা শুধু না, এর সাথে সাথে আপনি দেখবেন এদের মধ্যে শিক্ষার হার এখনো আজকের দিনে দাঁড়িয়েও ভারতবর্ষের সবচেয়ে বেশি মানে শিক্ষিত নয়, নিরক্ষর। আপনি তারা হয়তো 18% বা 20% আমি ধরি ভারতের মুসলিম আছে, তাদের মধ্যে নিরক্ষরতা সবচেয়ে বেশি, ঠিক আছে, সবচেয়ে বেশি। এবং সুতরাং আমি আমি এটাই বলতে চাইছি যে আপনি যদি একটা ধর্ম থেকে আরেকটা ধর্মের কাছে, ওই আমার মনে হয় এটাই যে একটা মানে একটা সিস্টেম,
একটা একটা সিস্টেম থেকে আরেকটা সিস্টেমে প্রবেশ, যার মানে ফিউচার ইউজলেস, যার আউটডেটেড সিস্টেম, ঠিক আছে। তো আমি আপনাকে অবশ্যই কখনো জোর করে আপনাকে ব্যঙ্গ করব না। আপনার একটা ভাবনা চিন্তা যদি মানে আমার কাছে অদ্ভুত লাগে, সেক্ষেত্রে আমি অবশ্যই সেটাকে ব্যঙ্গ বা সেটাকে আমি আমার যুক্তি দিয়ে, কিন্তু আপনি এক্স মুসলিম বা এক্স হিন্দু হয়ে আপনি কি করবেন, সেটা আমার আমার ভাবার জায়গাটা নয়। কারণ আমি আপনার গার্জিয়ান নেই। আপনি আপনি মুসলিম থেকে হিন্দু হবেন, না হিন্দু থেকে মুসলিম হবেন, না কোন ধর্ম থেকে কোন ধর্মে, কি আপনি আবার নাস্তিকতায় ফিরবেন, সেটা একমাত্র ব্যক্তিগত ব্যাপার। তো আমি এখানে একটা ছোট্ট আমার একটা ঘটনা বলি এখানে। সেটা হচ্ছে আমি একজন 2013-14 যখন এত ভিডিও ছিল না, তো সবাই এরকম লাইভ বা আমিও এরকম লাইভ টাইপ কিছু করতাম না, তখন একজন ছিল ইরানিয়ান, খুব সম্ভবত সে, আহ, আমার যতদূর মনে পড়ছে ইন্ট্রোভার্ট স্মাইল বলে একজন ইউটিউবার। সেই ইন্ট্রোভার্ট স্মাইল এখন আর মনে হয় ভিডিও করে না। এবং তার সাথে আমাদের একজন বর্তমানে ধর্মে ফিরে এসেছেন একজন মুক্ত চিন্তক ছিল, তার কয়েকটা ভিডিও মনে হয় খুব সম্ভবত ছিল। এই তো ইন্ট্রোভার্ট স্মাইল কি করতো, কিছুদিন সে নাস্তিক থাকতো, আবার সে আস্তিকতায় ফিরতো, আবার অন্য ধর্মে যেত, আবার নাস্তিকতায় ফিরতো। এবং সে সম্পর্কে সে একটা যুক্তি দিত যে সে কেন তার অবস্থানটা চেঞ্জ করছে, কেন সেই এইটা ভাল লাগছে না। তো আমার এতে কোনো মানে কমপ্লেন ছিল না, কারণ সে মনে করেছে আজকে এটা ভালো লাগছে, শেষ জীবনে তার মনে হতেই পারে যে ওইটা ভালো ছিল, ঠিক আছে। এবং নাস্তিকতা থেকে অনেক লোক আস্তিকতায় ফিরেছে শেষ জীবনে। আমি ব্যক্তিগতভাবে সাক্ষী যে নাস্তিক ছিল, পরবর্তীকালে পুরো ধর্মে কর্মে পুরোপুরি, সে হিন্দু হোক মুসলিম হোক, আমি দুজন খ্রিস্টান হোক, সবাইকে আমি দেখেছি। ইভেন খ্রিস্টান লোককেও আমি দেখেছি যে পুরোপুরি সে একজন বামপন্থী লোক ছিল, একজন হিন্দু লোক, সে পরবর্তীকালে ইসকনের সদস্য হলো, আমি এরকম দেখেছি। তো আমার কাছে মানে এই যে সিনারিওটা, এই যে ব্লু প্রিন্টটা খুব পরিষ্কার, যে কে কোন কি পালন করবে, তাকে আমি বলতে পারি যে হ্যাঁ এ আসলে এই সময় এ আসলে ছিল অমুক অমুক জায়গা, এটা আমার বলার মনে হয় জায়গা না। কারণ মানুষ যেহেতু মানে একটা ডিডাকটিভ আর্গুমেন্টে বিশ্বাস করে, যদি আমি মনে করি, তো এই হিসাবে যদি আমি ভাবি বিষয়টাকে, সে সবসময় সে নিজের ভাবনা চিন্তাটাকে চেঞ্জ করতে পারে, ঠিক আছে, যে এইটা ঠিক না, এটাকে আমি বাদ দিই, ওটা ঠিক, ওটাকে আমি গ্রহণ করি, আবার এটা ঠিক, এটা ভুল। কারণ পরিবেশ পরিস্থিতি বারবার চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। তো আমার কাছে সবসময় মনে হচ্ছে যে এই যে যে মানুষ মসজিদে গিয়ে, মন্দিরে গিয়ে এইটা পড়ছে, হ্যাঁ, নামাজ পড়ছে, যে এর মধ্যে নাস্তিকতাটাকে লুকিয়ে রাখাটা খুব হাস্যকর, ঠিক আছে। তাহলে ওই যে দাড়ি টুপির ঘটনা হলো, কেন দাড়ি নেই, কেন টুপি নেই, ঠিক আছে, এই দাড়ি টুপি নেই মানে হচ্ছে বা কেন আপনি আপনি মাথায় টুপি, এরকম একটা টুপি জোব্বা পড়েছেন, হ্যাঁ এরকম, আপনি কি সুফি নাকি অমুক। আচ্ছা, আরেকটা বিষয় আমার কাছে খুব হাস্যকর লেগেছে, যেটা আমি জানতাম যে আমাদের মধ্যে নাস্তিকতাদের মধ্যে একটা একটা শ্রেণী আছে যারা সুফিজমকে প্রমোট করছে বর্তমান আজকের দিনে দাঁড়িয়ে। আমার কাছে এই যে এইটার বিরুদ্ধে অনেক দলিল আছে, যে সুফিবাদও একটা মানে অন্ধকার দিক আছে সুফিবাদের, যেটা অনেকে জানে না। কারণ সুফিবাদও কিন্তু একটা, যে যত নিরীহ বা যে একটা ওই একটা একটা ভালো মানুষই যে চেহারা মেনটেন করে, এটা ভুল। সুফিবাদের একাধিক জায়গা থেকে আপনাদের ভবিষ্যতে আমি যদি কখনো পারি আমি বর্ণনা করবো আপনাকে। আচ্ছা, আর এই এই বিষয়টা পাশাপাশি যেহেতু আমি আলোচনা করলাম হচ্ছে আজকে এক্স মুসলিম, এক্স হিন্দু ইত্যাদিদের নিয়ে, তাদের কমপ্লেন নিয়ে বা এই ডক্সিং নিয়ে, আরেকটা বিষয় এখানে উল্লেখ করি যে আবার আমার আলোচনাগুলো পরপর শুরু হচ্ছে, হ্যাঁ, আবার আমি নিয়মিত ভিডিও আবার দিতে পারবো মাঝখানে। কারণ আমি আবার মনে করি যে লাইভে এসে মানে জাস্ট কিছু কথা বলার জন্য লাইভে আসাটা উচিত না। কিছু প্রিপারেশন নিয়ে বা কোন বিষয়টা নিয়ে, একটা বিষয় নিয়ে অন্তত 20 মিনিট না আপনাকে বোঝাতে পারলে আহ, আমার মনে হয় না লাইভ করে এর কোনো গুরুত্ব আছে। তো এই এই আলোচনাটা ছোট করে এই জন্যই দিলাম যে নতুন বছরে একটা ভিডিও অন্তত দিতে হয়। তো সেটাই হচ্ছে এটার একটা। আর এবং অবশ্যই আমি এই বিষয়গুলো নিয়ে ডক্সিং বা এই মুক্ত মনাদের এই যে আমি দেখছি করে কাদা ছোড়াছুড়ি, এই বিষয়গুলো নিয়ে আলোচনা। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে ধার্মিক ব্যক্তিদের কাছ থেকে অনেকে, আমি এটা অনেকের কাছ থেকে শুনে রাখি যে ধার্মিক ব্যক্তিদের যদি মানবিক আচরণ করুন, তাহলেই তারা, আমি অনেক যারা সেকুলার ব্যক্তি আছে, সেদিনকে একজন বললেন, আমার হঠাৎ করে শেষ করছিলাম, হঠাৎ করে কথাটা মনে পড়লো, ধার্মিক ব্যক্তিরা যেহেতু মানবিক একটা আচরণ পায়নি, সবসময় ইসলামোফোবিক বা হতে পারে হিন্দু ফোবিক বা হতে পারে অন্য বিষয়, একটা যেহেতু তারা সেগ্রিগেট হয়ে এসছে, মানে ধরুন ভারতের মুসলিমরা বা বাংলাদেশের হিন্দুরা, সেই জন্য কখনোই তারা সাধারণ মানুষকে আপন করতে পারেনি এবং সবসময় তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, এই ভয় থেকে তারা দাঁত নখ বার করছে, তারা নিজেরা এই নাশকতামূলক কর্মকাণ্ড করছে। এই কথাটার আমি কোনো বেস পাই না, এটা একদম মিথ্যা একটি কথা। আমি একটা কথা বলি, একটা ছোট্ট আপনাকে উদাহরণ দিই, যে একটা ছোট্ট উদাহরণ দিলাম যে বর্তমানে যে আরব বিশ্বের পাশে সবচেয়ে যে বড় ভূমিকা পালন করছে, সেটা হচ্ছে যে চীন এবং রাশিয়া, তাই না, এই দুটি দেশ। তারা একটা একটা পাওয়ার ব্যালেন্স করার চেষ্টা করছে দুই পক্ষের মধ্যে। এবং বর্তমানে আমার মনে হয় ইরানের ক্ষেত্রেও ইসরায়েলের সমর্থন নেই, রাশিয়ার সমর্থন আছে ইরানের পক্ষে, ফিলিস্তিনের পক্ষে।
কিন্তু আপনি যদি দেখেন যে আইসিস এর যে রিসেন্টলি অ্যাটাক হলো, অনেকগুলো অ্যাটাক হলো না পরপরে, আইসিস এর ঘটনা হলো, তার আগেও কিছু ঘটনা হয়েছিল। আইসিস এর পক্ষে যে ঘটনা হলো, আহ, মানে আইসিস যে আক্রমণ চালালো একটা কনসার্টে রাশিয়াতে, আপনি বিশ্বাস করুন তার নিচে যদি কমেন্ট সেকশনে দেখবেন প্রত্যেকে হামলাটাকে অ্যাপ্রিসিয়েট করেছে এবং প্রত্যেকে মনে করেছে যে এরা এরা কাফের এবং এরা আসলে মুরতাদ বা এরা আসলে সত্যটা জানতে পারেনি এইরকম ঘটনা এদের জন্য যোগ্য। কিন্তু এর মানে কিন্তু এটা নয় যে মানে রাশিয়া কিন্তু সম্পূর্ণভাবে আরব বিশ্ব বা এই ফিলিস্তিনকে সমর্থন করছে। তারপরেও যদি আপনি এরকম একটা ব্যবহার পান, তাহলে আপনি বলুন যে আপনার পক্ষে কে থাকবে, তাই না? সুতরাং তারা ভালো ব্যবহার পায়নি বলে তারা আপনার সাথে যে আপনি তাদের সাথে যদি মানবিক এবং ভালোবেসে আচরণ করুন, ভালো মানবিক এবং ভালোবেসে আচরণ ধার্মিক মানে উগ্র ধার্মিক বা গোড়া ধার্মিক বা বা মডারেট ধার্মিক কারোরই প্রাপ্য নয়, ঠিক আছে? যতক্ষণ না সে অন্তত তার ধর্মের যে গণ্ডি থেকে বেরিয়ে এসে কিছু করবে, এরকম যদি আমি কিছু না দেখি, আমি তো কখনো সেটা করবো না। ধরুন আপনাকে কেউ ভালোবেসে বলে যে আপনি আসুন এখানে হতেই পারে সেটা ট্র্যাপ, সেটা আপনার একটা বিপদের কারণ হতে পারে, এটা হয়েছে আগে একাধিকবার, ঠিক আছে? তো যাই হোক, ভালো থাকবেন এবং আরো কিছু বিষয় নিয়ে পরে আলোচনা করবো আপনাদের সাথে। আরো কিছু পরে আলোচনাটা তো আজকে বেশি হলো না, 20 মিনিট হয়ে গেছে। মিমস এর নামে কত ভয়ানক নাশকতা বা কত ভয়ানক জিনিস ছড়ানো হচ্ছে ইন্টারনেটে, সেই দিকটা আমি দৃষ্টি প্রদান করবো আজকে বা কালকে, আমি ওই লাইভটিও করবো। এখানে দেখাতে পারছি না, যদি পারি আজকে রাত্রের মধ্যে ওই লাইভটি আপনাদের দিয়ে যাবো যে মিমস এর নামে কি জিনিস আপনাদের শেখানো হচ্ছে। এবং আপাত দৃষ্টিতে এটাকে বলা হচ্ছে ডার্ক হিউমার, কিন্তু এটা ডার্ক হিউমার নয়, এটা সরাসরি একজনকে একজনকে হত্যা করা বা কিছু একটা বিষয়ে এরকম উল্লেখ করা হচ্ছে। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনার নতুন বছর ভালো কাটুক আবারও বললাম। এবং যারা শুনবেন ভবিষ্যতে তারা একটু ওয়েট করবেন, আমি আজকে দেখছি বিকালের দিকে যদি অন্য একটি অংশটি দেওয়া যায়।